দর্শক, আজ থেকে ৩৯ বছর আগে ১ ডিসেম্বরে বাংলার পূর্বাচলে যে সূর্যোদয় হয়েছিল, প্রতিদিনের মতো হয়েও সে প্রতিদিনের মতো ছিল না। সেদিনের ভোরের প্রথম যে রাঙা আলোটি বাংলার সবুজ মাটিকে স্পর্শ করেছিল, সেই রক্তিমতায় ছিল ৩০ লক্ষ শহীদের রক্ত, সম্ভ্রমহারা লক্ষ মা বোনের কান্না। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমিতা। দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম ও আন্দোলনের শেষে বাঙালি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়, পেয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শহীদের দেশ, এ আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ, এ আমার জন্মভূমি স্বাধীন বাংলাদেশ, এ আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ। সালাম রফিক ভাষার জন্য জীবন দিয়ে লড়ে, এদেশের সূর্য সেনার তিতুমিরে ব্রিটিশ রুখতে বীর বাহিনী গড়ে, এদেশের সালাম রফিক ভাষার জন্য জীবন দিয়ে লড়ে। আসাদের রক্তে রাঙা জামার নিশান, আসাদের রক্তে রাঙা জামার নিশান নীল আকাশে ওরে, চেতনায় স্বাধীনতার স্বপ্ন শুধুই বাড়ে। এ ক্ষুদিরামের দেশ, বাধা যতীনের দেশ, এ চির উন্নতশীল এ আমার বাংলাদেশ, এ আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ। দেশের মীর জাফর আর আল বদরে দেশকে বেচার ষড়যন্ত্রে মাতে, এদেশের ছাত্র কৃষক কাঁধ মিলিয়ে লড়ে একসাথে, এদেশের মীর জাফর আর আল বদরে দেশকে বেচার ষড়যন্ত্রে মাতে, এদেশের ছাত্র কৃষক কাঁধ মিলিয়ে লড়ে একসাথে। মুজিবের বজ্র কণ্ঠ ফুলকি ছড়ায়, মুজিবের বজ্র কণ্ঠ ফুলকি ছড়ায় মুক্তি সেনার হাতে, রবি জর্জ বিশ্ববাসী সাহস যোগায় তাতে। এ আমি দূরে দেশ, এ বীরাঙ্গনার দেশ, এ আমার সোনার বাংলা, এ আমার বাংলাদেশ, এ তারা মনের দেশ, বেগম রোকেয়ার দেশ, সালাম রফিকের দেশ, ভাসানীর সোনার দেশ। ১৯৭১-এর ২৫শে মার্চ মধ্যরাতে পাক বাহিনীর হাতে গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।
পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিত পিলখানা রিপিয়ার ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। সকল আওয়ামী লীগ নেতা, কর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতা প্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা। শেখ মুজিবুর রহমান, 25শে মার্চ 1971 সাল। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী কেন্দ্রিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। আপনাদের সবার কাছে উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য তেমন কোনো উল্লেখযোগ্য মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনাদের স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন তা ড্যালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়ার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি অন্য কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ অকৃত্রিম। আপনাদের আরেকটু খুলেই বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের আরেকটু খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সাজানো হয়েছে সম্প্রতি। খাঁটি আর্য বংশসমূহত দক্ষ শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস ধরে দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন। ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আসুন, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি আর কোনো শিল্পীর কাজে পাবেন না। আপনাদের সবার কাছে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। একজন মুক্তিযোদ্ধার কাছে কেমন ছিল যুদ্ধক্ষেত্রের সেই সব দিনগুলো? যথাযথ কোনো সামরিক ট্রেনিং নেই, ভারী কোনো অস্ত্র নেই, গোলা বারুদের অভাব, শত্রুর বুলেট তাড়া করে ফিরছে সর্বক্ষণ। অথচ প্রতিপক্ষ একটি নিয়মিত অত্যাধুনিক সামরিক বাহিনী। মুক্তিযুদ্ধের শেষের দিকে আমি যে ক্যাম্পটিতে থাকতাম, সেই ক্যাম্পটির নাম ছিল বাগুন্ডিয়া ক্যাম্প। এটা ভারতের 24 পরগনার সম্ভবত
বসিরহাট মহকুমার অধীনে ছিল। আমাদের ক্যাম্প ইনচার্জের নাম ছিল ক্যাপ্টেন সুলতান। এই বাগুন্ডিয়া ক্যাম্পে বলা হতো 9 সেক্টরের হেডকোয়ার্টার কিংবা 9 সেক্টরের ট্রানজিট ক্যাম্প। এবং এই ক্যাম্পটি সীমান্ত খুব কাছাকাছি হওয়াতে আমাদের কাজ থাকতো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পাকিস্তানি যেসব ঘাঁটি ছিল, পাহারা চৌকি ছিল, সেগুলোকে অথবা পাকিস্তানি সৈন্যদের আসা যাওয়ার পথে বাধা সৃষ্টি করা, অতর্কিত আক্রমণ করা। আমি একটি রাতের কথা বলবো। আমাদের প্রায় অপারেশনে যেতে হতো এবং অপারেশনের খবরটা আমরা আগে পেতাম না। ঘুম থেকে উঠিয়ে আমাদের বলা হতো অপারেশনে যেতে হবে। তেমনি একটা দিনে আমাদেরকে বলা হলো যে তোমরা ঘুম থেকে উঠো, অপারেশনে যেতে হবে। তো অপারেশনে তো সবসময় যাই, কিন্তু এই দিনটার অপারেশন বা এই অপারেশনটা ছিল একটু ভিন্ন, যেটা তখন আমাকে হয়তো এতটা ভাবাতো না, এখন যতটা ভাবায়। আমাদের প্রতিটা অপারেশনের আগেই একটা কোড ওয়ার্ড দেওয়া হতো, সাংকেতিক শব্দ। এখন যেমন কম্পিউটারে পাসওয়ার্ড লাগে কম্পিউটারের ভিতর ঢুকতে, তখন আমাদের ক্যাম্পের ভিতরে বা বাইরে যাওয়ার জন্য এই কোড ওয়ার্ডটা ইউজ করা হতো। কে এই কোড ওয়ার্ডটা সিলেক্ট করে দিত সেটা আমি জানি না, সম্ভবত ক্যাপ্টেন সুলতান যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি করতেন। আমাদেরকে বলা হলো যে কোড ওয়ার্ড হবে বা সাংকেতিক শব্দটা হবে বক পাখি। আমি এখন ভাবি যে সাধারণত যুদ্ধের সময় যতটুকু শুনেছি এই ধরনের সাংকেতিক শব্দগুলো হয় সামরিক বাহিনীতে বহুল ব্যবহৃত শব্দ, যেমন রজার্স, ব্রাভো, কোনো ক্যান্টনমেন্টের নাম শিয়ালকোট, এই ধরনের। কিন্তু বক পাখি শব্দটা আমি এখন চিন্তা করি যে আমাদের মুক্তিযুদ্ধ যে আমাদের সম্পূর্ণ বাঙালিপনার মধ্যেই জড়িত ছিল, মূল ধারার সাথে জড়িত ছিল। আমাদের যুদ্ধের মধ্যেও যে আমাদেরকে সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে যাই নাই, সেটাই বোঝা যায় এই কোড ওয়ার্ডটার মধ্যে দিয়ে। শ্যামল ধরনী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা, শ্যামল ধরনী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা, সীমান্ত অতিক্রম করতে আমাদের ভোর হয়ে যায়। আমরা নদী পার হয়ে কিছুটা পথ ভিতরে হেঁটে যখন আমাদের আক্রমণের খুব কাছাকাছি চলে আসলাম, আমাদের টার্গেট যেটা, তখন দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে সারি সারি বাংকার। আমরা আস্তে আস্তে ক্রোলিং করে করে বাংকারের দিকে এগোচ্ছিলাম। ক্রোলিং হলো মাটির সাথে বুকটাকে রেখে হাতের উপরে অস্ত্রটা ধরে শুধু পাটাকে নাড়াচাড়া করে আমরা আগাচ্ছিলাম, একদম ঠিক তেলাপোকার মতন। আমরা যখন বাংকার খুব কাছে চলে যাই, অর্থাৎ বাংকার থেকে যদি আমাদেরকে গুলি করে, তখন আমাদের সবার মাথার খুলি উড়ে যাওয়ার কথা এতটুকু দূরত্বে। তখনও যখন গুলি হচ্ছে না, তখন আমরা একটু চিন্তিত হয়ে গেলাম, তাহলে কি আমাদেরকে একদম খুব কাছে নিশ্চিত করে ওরা গুলি করবে, অথবা বাংকারে কি কেউ নেই? তো আবার আমাদের যখন ইশারা আসলো আরও এগিয়ে যাবার, আমরা একদম কাছে চলে আসি। এখন এতটাই কাছে যে ইচ্ছে করলে বাংকার থেকে বের হয়ে আমাদেরকে ব্যানার চার্জ করতে পারে। কিন্তু তখন কে যেন বুঝতে পারলো যে আসলে বাংকারটা বোধহয় খালি, কেউ বোধহয় ওখানে আজকে নাই। তো সে মনে করে একজন ওই শোয়া অবস্থার থেকে, ক্রোলিং করা অবস্থা থেকে উঠে দৌড় দিয়ে একদম বাংকারের ভিতর চলে গেল। বাংকারের কাছে যেয়ে গলাটা নামিয়ে দেখে যে বাংকারের ভিতর কেউ নেই। তো সে যখন হাত দিয়ে ইশারা দিল, তখন আমরা আর ক্রোলিং না করে দৌড়ে চলে গেলাম। তো এক একজন করে মুখ দিচ্ছে আর দেখছে আসলে কেউ নেই, পাশের বাংকারে চলে যাচ্ছে। আমার এক বন্ধু ছিল, তার নাম সিরাজ, বরিশালের একটা ছেলে, ক্যাম্পেই তার সাথে আমার পরিচয়।
এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সিরাজ যখন আমাকে বলল সামনে এগিয়ে আসতে, তখন আমি যেয়ে দেখি যে বাংকারটা আসলেই খালি। বাংকারের নিচে কিছুগুলো বাক্সের পেটি, এবং ওই সম্ভবত ওই বাক্সের পেটির উপরে দাঁড়িয়ে পাকিস্তানি সৈন্যরা পাহারা দিত। আর একটা জিনিস লক্ষ্য করলাম, দেখলাম কতগুলো লাল চুড়ি এবং সেগুলো ভাঙা। জিনিসটা তখন আমাকে ভাবায়নি, এখন আমি প্রায় ভাবি যে ওই বাংকারে লাল চুড়ি কেন? আমরা কি দু একদিন আগে যদি অপারেশন করতাম বা কিছুটা আগে যদি ওখানে যে পৌঁছাতে পারতাম, তাহলে কি এই যাদের চুরি তাদেরকে উদ্ধার করতে পারতাম? জবাব দিতে হবে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। আপনারা দেখছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি হয়ে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে ঘরহীন, ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান। এই কালো রাত কবে হবে শেষ? শত শত মুখ হয় কাত্তর, যশোর রোড যে কত কথা বলে। এত মরা মুখ, আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে।
রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল সেপ্টেম্বর হায় ৭১ গরু গাড়ি কাদা রাস্তা পিছিল লক্ষ মানুষ ভাজে মরে লক্ষ মানুষ শোকে ভেসে যায় ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায় রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেপে ওঠে এইটুকু শিশু এত বড় চোখ দিশেহারা মা কার কাছে ছোটে সেপ্টেম্বর হায় ৭১ এত এত শুধু মানুষের মুখ যুদ্ধ মৃত্যু তবু স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা কার কাছে বলি ভাত রুটি কথা কাকে বলি করো 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 ত্রাণ কাকে বলি ওগো মৃত্যু থামাও মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা জননীর কোলে আধ পেটা শিশু কেমন বাঁচা বেঁচে মরে থাকা ছোট ছোট তুমি মানুষের দল তোমার ঘরেও মৃত্যুর ছায়া গুলিতে ছিন্ন দেহ মন মাটি ঘর ছেড়ে ছোট মাটি মিছে মায়া সেপ্টেম্বর হায় ৭১ ঘর ভেসে গেছে যুদ্ধের ঝড়ে যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেন মরে শত শত চোখ আকাশটা দেখে শত 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 শিশু মরে গেল যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলো মেলো কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি হয়ে আকাশটা দেখে আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বলো কাকে ঘরহীন ওরা ঘুম নেই চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে বোমার বিমান এই কালো রাত কবে হবে শেষ শত শত মুখ হায় ৭১ যশোর
পূর্ব বাংলা কলকাতা চলে এত মরা মুখ আধ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে। আজ থেকে ৩৯ বছর আগে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বেয়নেটের মাথায় স্বাধীন বাংলার বিজয় পতাকা উড়িয়েছিলাম আমরা। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। আমাদের বিজয় পতাকার বইবার শক্তি যেন আমরা অর্জন করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।